প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের বাজিমাত। সদরকে একটি আধুনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে, প্রভাবমুক্ত হয়েছে। কুন্ডালার লোকজনে একসাথে দাপুর দুপুর ইট মারে আর বোম মারে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। ভোট বর্জন করেছে জনগণ, দাবি বিএনপির। পাগলের প্রলাপ, জবাব আওয়ামী লীগের। কিন্তু একজন ভোটারও নাই। আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদে প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই ঢাকার, জানালেন সফররত দলের প্রধান। এ মাসেই সিদ্ধান্ত, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। তারা স্কুলে কলেজে যেতে পারে না। 7-8 দিন, 1 সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। রাজধানীর বুকে খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণের 40টি সড়কের বেহাল দশা, সমন্বয়হীন কাজে পথচারীদের চরম ভোগান্তি, তোয়াক্কা নেই ঠিকাদারের। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা। তবে গাজীপুর ও বান্দরবানের 2 উপজেলায় জয় তুলে নিয়েছেন বিএনপির বহিষ্কৃত 2 নেতা। এছাড়া কয়েকটিতে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির সমর্থক। সন্ধ্যার পর থেকেই ফলাফল ঘোষণা শুরু হলে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। সমর্থিত প্রার্থীর বিজয়ের খবরে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। বেসরকারি ফলে বিজয়ী প্রার্থী ও নেতাকর্মীদের উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে পড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই মধ্যে মাগুরা সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রানা আমির ওসমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও বগুড়ায় সোনাতলা উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মিনহাদুজ্জামান লিটন। তবে উল্টো স্রোতের দেখা মিলেছে কিছু উপজেলায়। গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান মিলন। বান্দরবান সদরেও চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি থেকে বহিষ্কার হওয়া আব্দুল কুদ্দুস। এছাড়া নারায়ণ সহ 2 উপজেলায় জয়ের মালা পড়েছেন জাতীয় পার্টির সমর্থকেরা। পছন্দের প্রার্থী বিজয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ফলেই আজকের এই জয়। আমরা পছন্দ প্রার্থীকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বিজয় করতে পেরেছি। ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে, প্রভাবমুক্ত হয়েছে, সম্পূর্ণ একদম নিরপেক্ষ ভোট হয়েছে। কোথাও কোনো বাধা বিপত্তি হয়নি। সাধারণ জনগণ, সাধারণ ভোটার এসেছে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে। বিজয়ী প্রার্থী ভোটের পরিবেশকে সুষ্ঠু আর সন্তোষজনক উল্লেখ করে বলেন, এই বিজয় জনগণের। এই জয়টা আমার পীরগাছার মানুষের আমার প্রতি ভালোবাসার জয়। আল্লাহ প্রত্যেকটা মানুষের মনে আমার জন্য যে ভালোবাসা, সেমপ্রীতি সৃষ্টি করে দিয়েছিল, আমি মনে করি এটাই তারই বিজয়। বরিশাল সদর আসনের এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে বরিশাল সদরকে একটি আধুনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। প্রথম ধাপে 139 উপজেলার 22টি ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরের পীরগাছায় আছেন নাজমুল ইসলাম নিশাত। সরাসরি চলে যাব তার কাছে। নিশাত, আপনাকে জানিয়ে রেখে রংপুর জেলার আজকে 2টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে, একটি পীরগাছা এবং একটি কাউনিয়া। এবং এই পীরগাছা উপজেলায় আজকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
মাহমুদ মামুন, তিনি ভোট পেয়েছেন 42,000 এবং অন্যদিকে কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম মায়া। তিনি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি প্রতীক ছিল মোটরসাইকেল। কিছুক্ষণ আগে ভোটের যে ঘোষণা সেটি শেষ হবার পরে আমরা দেখেছি যে পীরগাছা উপজেলার বিভিন্ন পয়েন্টে নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন আব্দুল মাহমুদ মামুন, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় এক ধরনের আনন্দ সভা করেছেন, বিভিন্ন জনের সাথে আসলে এবং যারা স্থানীয় ভোটার তারা কিন্তু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানি রাখি, এখানে হলো যে ভোটের আগে মূলত জনগণের উদ্দেশ্যে তিনি এখানে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন এবং তিনি যেটি বলেছিলেন যে ভোটের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সাধারণ জনগণ তাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছেন, তিনি এখন সেই যে প্রতিশ্রুতি সেগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এবং একই সাথে তিনি আসলে বলেছেন যে যেহেতু তিনি এর আগেও দুবার নির্বাচন করেছিলেন, হতে পারেননি, এবার তিনি তৃতীয়বার আসলে ভোট করে নির্বাচিত হয়েছেন। এবং অন্যদিকে কাউনিয়া উপজেলার যে যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি কিন্তু গতবারও চেয়ারম্যান ছিলেন। সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে কাউনিয়া এবং পীরগাছা এই দুই উপজেলায় যারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে, তাদের কর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের উল্লাস উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। সবকিছু মিলে এই ছিল আমার কাছে পীরগাছা উপজেলা থেকে সার্বিক খবর। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সহিংসতা হয়নি জানিয়ে তিনি বলেন, দুটি কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা ঘটলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে একথা জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। জনগণ আওয়ামী লীগের জালিয়াতির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দেয়ায় উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ফাঁকা ছিল। তবে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির দাবিকে পাগলের প্রলাপ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির, আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান দাবি করেন, দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত। 30 থেকে 40% ভোটার যদি উপস্থিতি হয়, বিএনপি ইলেকশনে নেই, সে অবস্থায় এই উপস্থিতি আমরা বলছি আমরা এটাকে সন্তোষজনক মনে করি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটা শান্তিপূর্ণ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তার আশঙ্কা, এই যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও এলএনজির দাম। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সংসদ নেতা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। যে পণ্যের প্রয়োজন, আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক, আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য। বাংলাদেশ সম্পর্কে খবরদারিমূলক মনোভাব থেকে সরে এসে এখন কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লুর সফরে নতুন উচ্চতায় যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চলতি মাসে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু। এটি হবে তার চতুর্থ ঢাকা সফর। অতিথি পড়েন মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের মানুষের কাছে এখন আর অপরিচিত কেউ নন। 2023 সালে জানুয়ারি ও জুলাইতে দুইবার বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে গেছেন তিনি। এর আগে বারবার প্রেসক্রিপশন দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের আগে গত নভেম্বরে চিঠি দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে। সেই ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসছেন ঢাকায়। তবে এবার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো নসিহত নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আসছেন তিনি। ডোনাল্ড লু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত হবে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ডোনাল্ড লুর বক্তব্য ও আচরণের সঙ্গে এখন কি কোনো ফারাক এসেছে? অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একরকম খবরদারি মনোভাব থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় মার্কিন সরকার। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশে বাণিজ্যের সুযোগও ছাড়তে চায় না দেশটি। কোনো দেশ পৃথিবীতে যখন তার উন্নয়ন কাঠামো মোটামুটি তৈরি করে, তখন বড় আকারে একটা স্পেস তৈরি হয় যে সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সব দেশের লাভ হতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকাও চাইবে যে বড় ধরনের পার্টনারশিপ কোথায় করা যায়, কারণ এখন তো কম্পিটিটর তো অনেক বেশি। চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো পাশে থাকায় বাংলাদেশ যেন মার্কিন বিরোধী ব্লকে ঢুকে না পড়ে, সে চিন্তাও রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনের সাথে বড় ধরনের সম্পর্ক আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দেয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF পর্ষদ। ঢাকা সফরের শেষ দিন বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল। আর্থিক খাতের নানা সংস্কার আর হিসাব শেষে প্রতিনিধি দলের প্রধান জানান, IMF-এর দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ ছাড় পেতে কোনো বাধা নেই বাংলাদেশের সামনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF বোর্ড। Will make available $1.15 billion
dollars to the Bangladesh authorities. এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে আশার কথা শোনায় সংস্থাটি। তাদের পূর্বাভাস আগামী অর্থবছরেই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। Inflation is projected to remain at elevated levels at about 9.4%, but is anticipated to decline to around 7 to 7.2% in FY25. চলমান নানা সংস্কার আর ব্যয় সংকোচন নীতির চাপে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.4% হলেও সংস্থাটি মনে করছে আগামী অর্থবছর তা ঘুরে দাঁড়াবে 6.6%। Real GDP growth is projected to moderate to 5.4% in FY24. It is anticipated to rebound back to 6.6% in FY25. IMF মনে করে আলোচিত নীতি কৌশল বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে রাজস্ব আদায় বাড়বে জিডিপির 0.5%। 0.5% of GDP. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।